বই যোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম হাওয়ার্ড ফাস্টের উপন্যাস কনসেপ্ট ইন লিবার্টি, বাংলায় স্বপ্ন, যুদ্ধ, স্বাধীনতা। বইটির আজ দ্বিতীয় পর্ব। আমরা আগুন জ্বেলে তার চারপাশে বসি। বেশ জোরালো আগুন জ্বালানো হয়েছে এবার, কিন্তু এই আগুনের তাপেও শীত যেতে চায় না। আমাদের হাড় পর্যন্ত কনকন করছে। শীতের দাপটে আগুনের শিখাও কেমন নিস্তেজ হয়ে যায়। ঠিক পাহাড়ের মাথার ওপর ছাউনি ফেলেছি আমরা। একপাশে গভীর জঙ্গল, অপরদিকে মেঠো ঘাসজমি। পাহাড়ের সর্বত্র এবং নিচে উপত্যকার মধ্যেও জায়গায় জায়গায় আগুন জ্বলছে। পশ্চিমে উপত্যকাটি যেখানে সুইলকিল নদীতে মিশেছে, সেই স্থানটির নাম ফোর্স ভ্যালি। খাড়িটি যেখানে নদীতে মিশেছে, একসময় সেখানে কিছু সৈন্য ঘাঁটি গেড়েছিল। তৈরি ঘরদোরও নাকি কিছু কিছু আছে। শোনা যায় সৈন্যরা নাকি সেই সব ঘরে বাসা বাঁধছে। পূর্ব দিকের ঢালু মাঠটি পেরিয়ে 18-20 মাইল দূরে ফিলাডেলফিয়া শহর। আমরা বারবার তাকাই ফিলাডেলফিয়ার দিকে। কেতাদুরস্ত উদ্দীপনা ব্রিটিশ বাহিনীর কথা ভাবি। নিশ্চয়ই এখন গরম ঘরে ঘুমোচ্ছে তারা। ছুরিখানা জমায়েত হয়ে হুল্লোড় করছে মনের আনন্দে। ফিলাডেলফিয়া শহরময়, তার ঘরদোর, নন্নারী আর আরামের বিছানা সবই আজ তাদের। মনে মনে ভাবি, যুদ্ধ এইখানেই শেষ হবে, আর যেতে হবে না দূরে কোথাও। ক্লার্ক ভ্যান্ডিয়ার ঘাড় ঝাঁকানি দিয়ে বিস্ময় প্রকাশ করে। আগুনের এত কাছে গুটিসুটি মেরে সে বসে আছে যে তার দাড়ি ঝলসে যাচ্ছে। তাও সে টের পাচ্ছে বলে মনে হয় না। মসের মৃত্যুর পর রীতিমতো বুড়িয়ে গেছে ক্লার্ক। সাবেক পাদ্রী জীবনের হালচাল দেখা দিচ্ছে নতুন করে। আমার বেশ ভয় হয়, এডওয়ার্ড বলে। এইরকমই তার কথা বলার ধরন। একসময় বেশ বর্ধিষ্ণু কৃষক ছিল সে। স্বপ্নবিলাসী ছিল না, আর কাউকে পরোয়াও করত না। এলি জ্যাকসন মাথা ঝাঁকায়। আচ্ছা, কালকে যদি আবার মার্চ করবার হুকুম আসে? উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে এডওয়ার্ড। সবার মুখে শঙ্কার ছাপ পড়ে। যদি আবার মার্চ করতে হয়? বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমরা। পেটে খাদ্য নেই, এতটুকু শক্তি নেই মার্চ করবার। এখান থেকে খসে পড়ার পথ বাতলাবার চেষ্টা করি। পাহাড়ের ঢালু গা বরফে ঢাকা, চিকচিক করছে চাঁদের আলোয়। আগুনের আরও কাজ ঘেঁষে বসি সবাই। আমাদের নিচে পেনসিলভানিয়ার লোকজন মস্ত একটা বৃত্তের মতো আগুন জ্বালিয়েছে। প্রতিটি আগুনকুণ্ড শিখাহীন জ্বলন্ত অঙ্গার স্তূপ। আধবোঝা চোখে তাদের ছাউনিকে চন্দ্রাকার মুকুটের মতো মনে হয়। খিদের চোটে আমার মনে হরেক রকম আজগুবি কল্পনা ভিড় করে। জেকব রসদ খুঁজে বার করে সন্ধ্যার পর। 8 জনের জন্য এক টুপি ভুট্টা নিয়ে ফেরে সে। রক্ত ঝরছে তার পা থেকে। রক্ত ঝরাতে তোমার 1 মিনিটও লাগে না, মোলায়েমভাবে এলি বলে। সেদিন সন্ধ্যাবেলা চুপ করে থাকে জেকব। অদ্ভুত গম্ভীর প্রকৃতির লোক সে, কঠোর কঠিন। নাবালক বয়সে সে ফরাসি যুদ্ধে লড়েছে। তখনই সে পুরোদস্তুর বিপ্লবী। দ্বিধাদ্বন্দ্বের বালাই চুকিয়ে ফেলেছে। তার মতে ফরাসি যুদ্ধেই বিপ্লবের সূত্রপাত হয়। তারপর থেকে একই চিন্তা তার মধ্যে বয়ে চলেছে। প্রথমে ফরাসিদের হাঁকাও, তারপর ব্রিটিশদের। জনতার রাজ গড়তে হবে, এই কথাই সবসময় প্রচার করে জেকব। সবকিছু জনগণের জন্য, ইন্ডিয়ানদেরও হটাতে হবে। কিন্তু তার আগে প্রথমে ফরাসিদের, তারপর ইংরেজদের হটানো দরকার। ওরা দুদলই ইন্ডিয়ানদের দিয়ে খেলাচ্ছে, তাদের লাগাচ্ছে আমাদের বিরুদ্ধে। ফরাসিদের উৎখাত করবার জন্য লড়ছে সে, এখন ব্রিটিশদের ধ্বংস করবার জন্য লড়তে নেমেছে। চিরকাল সে লড়াই করে চলবে। যতদিন গুলির আঘাতে ধরাশায়ী না হবে, ততদিন লড়াই চালাবে জেকব। এ মাটি কোনোদিনই তার হবে না। এলি বলে, আমার এখনো মনে পড়ে বাড়ির কথা কত বলতো মস। শুনলাম ম্যারিল্যান্ডের 4-4টে ব্রিগেড নাকি কিরি চুঁচিয়ে পল্টন ছেড়ে চলে গেছে।
এই তো সবে শুরু। ম্যারিল্যান্ডের ব্যাটারা বেহদ্দ পাজি, শালা যত চোর জোচ্চোর আর বদমাসের বাচ্চারা, বিড়বিড় করে বলে জেকব। সবে তো কলির সন্ধে, আমি বলি। কিছুদিনের মধ্যেই ছত্রখান হয়ে যাবে পল্টন। উহ, আমাদের উপসী রেখে কংগ্রেসের পেটমোটা কর্তাদের যুক্তরাষ্ট্র গড়ার কথা যখন ভাবি, মেরিল্যান্ডের জন্য লড়ছি আমরা, আর তারা অক্লেশে বাড়ি চলে গেল। তাহলে আজ সকালে মস প্রাণ দিল কিসের জন্য? ওকে শান্তিতে থাকতে দাও, ভ্যান্ডিয়ার বলে। মোহকের কথা বলছিল সে। পল্টন ছেড়ে কোথায় যাবে আলেন? আমরা সবাই একেবারে নিঃশেষ হয়ে গেছি, এলি বলে। প্রচণ্ড ভয় হয়। আমার আর ভয় হয় না, এলি বলে। আমার দিকে তাকায় সে, তার ফোলা পা আগুনের দিকে ছড়ানো। শীর্ণ হাত বাড়িয়ে সে আঙ্গুল সেঁকছে। এলির কালো চোখের শান্ত দৃষ্টির আয়নায় আমার অন্তর ধরা পড়ে। ক্ষুব্ধভাবে ভ্যান্ডিয়ার বলে ওঠে, না না এলি, আর আস্থা রাখা যায় না। ভার্জিনিয়ার লোকজন যতদিন বোস্টনের লোকদের ঘৃণা করবে, যতদিন অবিশ্বাস আর ঘৃণা করবে নিউ ইয়র্কের সৈনিকদের, ততদিন শান্তির আশা নেই। আমরা জিতলেও শান্তি আসবে না। আবার নতুন করে লড়াই শুরু হবে। এলি কোনো জবাব দেয় না। জেকব তার কালো উস্কো খুস্কো চুলে ঢাকা মাথা তোলে। আমাদের উপর দিকে বনের কাছাকাছি নিউ জার্সির সৈনিকদের ছাউনি থেকে গানের সুর ভেসে আসে। করুণ এক ওলন্দাজি সুরে গাইছে তারা। আমি শুয়ে পড়ি, চোখ বুজে ঘুমোবার চেষ্টা করি। কেন্টন তখনও বকবক করছে। 100 বার যে কথা শুনেছি সেই কথাই বলে চলেছে সে। বোঝাচ্ছে কিভাবে নিউ ইয়র্ক ভ্যালিতে ফৌজ পাঠিয়ে 6 জাতিকে ধ্বংস করা যায়। রেড ইন্ডিয়ানদের শায়েস্তা করবার সুযোগ ইংল্যান্ডের সেনাবাহিনী যে কেন দেবে না, নতুন করে সেই কথাই বলছে সে। যেদিন আমরা সবল হব, সেই দিনই আমরা একটা জাতি হয়ে গড়ে উঠতে পারব, কেন্টন বলে। এই আমাদের বিধিলিপি। জাতির ভবিষ্যৎ ভাগ্য সম্পর্কে অনেক তত্ত্বকথা শোনায় সে। কিন্তু মনোবলহীন ছন্ন ছাড়া এক জনতার কাছে কি বা মূল্য তার? জেকব আলোচনায় যোগ দেয়। উস্কো খুস্কো মাথা ঝাঁকিয়ে ঝাঁঝালো গলায় সে বলে, একদিকে তুমি ঠিকই বলেছ কেন্টন, আমাদের বল এইখানে। সবার মিলিত বলই আমাদের বল। ভেবে দেখো, যে মোহকে ওরা খুন খারাপি লুটপাট করছে, ঘর জ্বালাচ্ছে, সেখানে ফিরে যেতে পারতাম আমরা? কে মরেছে, কে এখনো বেঁচে আছে তা ভগবানই জানেন। কিন্তু আমাদের শক্তি নিহিত এইখানে। ইন্ডিয়ানরা ব্রিটিশদের ওপর সম্পূর্ণ নির্ভর করে, কাজেই বেজন্মা রাজার লোকেদের সঙ্গে লড়ছি আমরা। বিশ্রামের পর আর একটিমাত্র জোরালো আঘাত দরকার। ধীরে ধীরে বল সঞ্চয় করে আঘাত করব আমরা। জোরসে একটা মোক্ষম আঘাত হানব। কোটটা মুখের ওপর টেনে দিয়ে ঘুমোবার চেষ্টা করি। একটা মেয়ের কথা মনে পড়ে জেনি সহ ছোট্ট মস ফুলারের কথা। শীতে হি হি করে কাঁপি, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কাত হয়ে শুই, চোখ মেলে আকাশের দিকে তাকাই। চোখে ধরা পড়ে অন্ধকার আকাশে নক্ষত্রের অনন্ত বিস্তার। খিদের জ্বালায় টনটন করছে পেট। মনে মনে বলি, এবার ঘুমো, আর ব্যথা করবে না। ভার্জিনিয়ার সৈনিকদের সাহায্যে এই ওয়াশিংটন লোকটা যদি রাজা হয়ে বসে? লোকটাকে তোমরা ভুল বুঝছ, এলি বলে। শেষ রাত্রে নক্ষত্রগুলো ফুলকির মতো দেখায়। জেগে কাটিয়ে দেই রাত। চোখ চেয়ে দেখি ভোর হয়ে আসছে। তখনও আগুন জ্বলছে, নিভু নিভু হয়ে আসছে। মাঝে মাঝে ঝিম আসছে আমার। বড্ড লম্বা মনে হয় রাত। রাতগুলো তো দীর্ঘ হয় কেন? গড়িয়ে আগুনের আরো কাছে গিয়ে বুঝতে পারি, কে যেন রাতে আগুনে আবার কাঠ গুজে দিয়েছে। কে দিয়েছে? এলি, কেন্টন কি আর কেউ হবে হয়তো? আলবেনিতে মুদ্রা করছিল চার্লি গ্রিন। অনেকদিন সে দলে মিশতে পারেনি। অচেনা পরদেশির মতো রয়েছে। প্রথমে বেশ নাদুস নুদুস চেহারা ছিল, কিন্তু এখন তার চর্বি ঝরে গেছে। এডওয়ার্ড ফ্লাক চাষির ছেলে। জেকব আর এলি দৃঢ়চেতা, সাহসী, কিন্তু আলাদা প্রকৃতির। এদের মধ্যে যে কেউ রাত্রে আগুনে কাঠ যোগান দিয়েছে। সেই দিক এই প্রচণ্ড শীতে প্রচুর আত্মত্যাগ করতে হয়েছে তাকে। উঠে দাঁড়াই আমি।
আর সবাই অঘরে ঘুমোচ্ছে তখনও। গরম হবার জন্য কুঁকড়ে শুয়ে রয়েছে। ছেঁড়া ন্যাকড়ার বান্ডিলের মতো দেখাচ্ছে ওদের। মনে পড়ে বহু বছর আগে একটা লোককে কাশরোগে মরতে দেখেছিলাম। এরা বেঁচে আছে, তবু সেই কঙ্কালসার লোকটির মতোই এখন এদের চেহারা। কাঠ আনবার জন্য আমি বনের দিকে হাঁটি। তুষার কণার উপর হালকা বরফের পর্দা পড়েছে, মুড়মুড় করে ভাঙছে আমার পায়ের চাপে। ভোর হয়ে আসছে, তবু সূর্য উঠবার কোনো লক্ষণ নেই এখনো। পূব আকাশে একটা তুলোর মতো সাদাটে ভাব। এটা অবশ্য বরফ পড়ার পূর্ব লক্ষণও হতে পারে। বনের সামনে জার্সি সৈনিকেরা শুয়ে আছে। আগুনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শান্তিও মোতায়েন করেছে ওরা। তারাও ঘুমোচ্ছে এখন, গুটিসুটি মেরে, বন্দুক জড়িয়ে শুয়ে আছে। পাশ দিয়ে চলে যাই, কিন্তু শান্তিরা চোখ খোলে না। জার্সির লোকদের অবস্থা আমাদের চাইতেও খারাপ। খালি পা আর ছেঁড়া কোটের ফাঁকে ওদের গায়ে চামড়া দেখা যায়। কম্বল নেই বললেই হয়। তাঁবু আছে মাত্র 2টি, তবু মুখ বুজে আছে। অনুযোগ অভিযোগের ধার ধারে না ওরা। ওলন্দাজ রক্ত তাদের গায়ে, পেনসিলভানিয়া জার্মানদের মতো নয়। কাঠ সংগ্রহ করে ফিরে আসি আমি। নিভু নিভু আগুনে কাঠ গুঁজে দিই ভালো করে। আগুনের তাপে জেকব আর হেনরির ঘুম ভেঙে যায়। তারপর একসময় পেনসিলভানিয়ানদের বিউগলের শব্দে ভোরের আকাশ কেঁপে ওঠে। সেই একই দৃশ্য, একদল হাঘরে ভিখারির ঘুম ভাঙছে। শীত তাড়াবার জন্য ছোটাছুটি, হাঁটাহাঁটি, এপাশ ওপাশ কসরত করছে সকলে। আবার এক জায়গায় জড়ো হচ্ছে সৈনিকরা। কুচকাওয়াজ হবে জেনে জেকব বলে, ঝান্ডা নিয়ে প্যারেড হবে আজ। বাসে পা ছড়িয়ে গান ধরে চার্লি, ভিখারিরা আসছে লন্ডন শহরে। তাহলে একটা ঝান্ডা চাই যে আমাদের। হ্যাঁ, শুয়োরের ছবি আঁকা মস্ত একটা ঝান্ডা দরকার এখন। কোনো খাদ্য নেই আমাদের। খাড়া হয়ে আগুনের দিকে চেয়ে থাকি। এক মুঠো বরফ কুড়িয়ে নিয়ে চিবই ফ্লাগ। আমি খাচ্ছি নে। এলি বলে, মুখ পেট জ্বলে যাবে বরফে। জার্সির লোকেরা খাচ্ছে। আমি বলি, ওদের আগুনের ওপর গোটা কয়েক বিশাল ক্যাম্পের কেতলি বসানো দেখলাম। একবার রসদখানায় যাচ্ছি আমি, এলি বলে, কিন্তু ওরা অফিসারের সই করা অনুমতিপত্র দেখতে চাইছে যে। মোটর খেতে খেতে এগিয়ে যায় এলি। মসের জুতো ও কিছুতেই পরবে না। আমি বলি, ওর পায়ের হয়ে গিয়েছে, এখন জুতোর মধ্যে ওটা ভরাও যাবে না। মসের সঙ্গে ভালো একটা কোটও কবরে গেল। মরা মানুষের তো আর ঠান্ডা লাগে না। ওই জুতো জোড়া নষ্ট করা উচিত হবে না, চাপা গলায় বলি। বলে আগুনের দিকে পা মেলে আমি পট্টি খুলতে থাকি। পট্টি খোলার শেষে দেখি নীলচে হয়ে গেছে পা দুটো। আগুনের সামনে রেখে পা দুটো গরম করবার চেষ্টা করি। সারা পায়ে ক্ষত, কাঁচা ঘা, রক্ত চোয়াচ্ছে আর নোংরা। বরফ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলো আলেন। আর একবার ঠান্ডা করবার আগেই পচে যাবে, হেসে বলি। ভান্ডিয়ার বলে, বিশপ বার্কলির লেখা বইয়ের একটা ছত্র মনে পড়ছে। লোকটা চমৎকার দার্শনিক। ওর মতে ব্যথা আর সমস্ত পার্থিব জিনিস মনের অনুভূতি মাত্র। মনে না করলে তার আর কোনো অস্তিত্ব থাকে না। মস মারা গেছে, কিন্তু আমরা বেঁচে রয়েছি এখনো। মরার মতো আমিও একদিন কাঠ হয়ে পড়ে থাকব। মসের গায়ে এখন আর ঠান্ডা লাগছে না। আমি বলি, জুতোটার জন্য লটারি করা যাক না, কি বলো জেকব? ও জুতো আমার পায়ে ঠিক হবে না, গোমরা মুখে এডওয়ার্ড বলে। যেমন বিরাট চেহারা তার, তেমন বড় হাত পা। অত বড় হাত পা জীবনে দেখিনি আমি। কেন্টন পুঁটলি থেকে একজোড়া জুয়ার ঘুঁটি বার করে এবং বরফের ওপর গড়িয়ে দেয়। ডবল 6 পড়ে। হেনরি জুতো জোড়া পায়। কোলের মধ্যে নিয়ে জুতো জোড়াকে আদর করে সে। পরীক্ষা করে দেখে কেমন নরম। তারপর সে পায়ের পট্টি খুলতে শুরু করে। পায়ে আটকে যায়। বলে, 8 দিন পরে পায়ের পট্টি খুলছি। পট্টি খোলার পর মোজা বেরোলে দেখা যায় চাপ চাপ রক্ত শুকিয়ে আছে মোজায়, আর পাও ফুলে ঢোল। আমরা জোরাজুরি করে তার পায়ে জুতোটা ঢোকাবার চেষ্টা করি। পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে থাকে হেনরি। যন্ত্রণায় হাত মুঠো করতে থাকে।
অল্প কিছু তামাক ছিল আমার কাছে, তারই এক টুকরো ছিঁড়ে দিয়ে জুতো পরবার সময় চিবোতে বলি ওকে। তামাকটুকু মুখের মধ্যে পুরে জোরে জোরে চিবোয় হেনরি। তামাকের কালচে লালা গড়িয়ে পড়ে দাড়িতে। যন্ত্রণায় বারে বারে মুখ ভ্যাংচায় হেনরি। জুতো পরাবার পরেও সে উঠে দাঁড়াবার চেষ্টা করেনি। ফিসফিস করে বলে, এ ব্যথা আমি সইতে পারবো না, খুলে নাও, এখনই খুলে নাও। আবার হেনরির পায়ের পট্টি বেঁধে দেয়া হয়। পা দুটো গরম জলে ধুইয়ে দিতে বলে জেকব, কিন্তু হেনরি রাজি হয় না। জুতো জোড়ার ওপর আমারও লোভ আছে। আবারও বরফের ওপর ঘুঁটি ফেলা হয়। এবার পায় কেন্টন। কেন্টনকে বললাম যে ওই জুতো জোড়ার জন্য লড়াই করব। সোজা কথায় বললাম যে জুতো পাবে তার সাথে লড়াই করে জুতোর দখল নেব। জেকব আমাকে ঠেলে সরিয়ে দেয়, বলে, মাথা খারাপ হলো নাকি? এমন করছো কেন আলেন? ওটা মসের জুতো, আমি বলি। মস এখন কোথায়? মাটিতে বসে আমি দু হাতের মধ্যে মাথা গুঁজে থাকি। খিদে পেয়েছে প্রচণ্ড, মাথাটাও একেবারে হালকা লাগছে। নিজেকে এ সময় বেশ শক্তিমান বলে মনে হয়। মনে হয় শুধু কেন্টন কেন, বাকি সবার সঙ্গেও আমি একা লড়তে পারি। মনে হয় অনায়াসে লম্বা লম্বা পা ফেলে হনহন করে বহু দূর হাঁটতে পারি। তারপর হঠাৎ কাঁদতে শুরু করি। আপনা থেকেই কান্না আসে। মুখ ঢেকে রাখি দু হাত দিয়ে। চোখ তুলে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে ওরা। স্পষ্ট দেখলাম ক্লার্ক ভ্যান্ডিয়ারের ঠোঁট কাঁপছে। ছোটখাটো চেহারার লোক সে, বাচ্চা কাচ্চা আছে নিজের। কে জানে, ওর হয়তো নিজের সন্তানের কথাই মনে পড়েছে। এই আলেন, কেঁদো না, শান্ত হও, জেকব বলে। কেন্টন তখনও বুটজোড়া হাতে করে বসে আছে। চাপা গলায় সে বলে, আমার জুতো দরকার নেই আলেন। আমি চেঁচিয়ে উঠি, জানি কি ভাবছো তুমি। ভাবছো এইবার আমার মরার পালা, মসের পরে আমি। আমরা এখনই পেট ভরে খেতে পাবো আলেন। মস বাড়ি ফিরে যেতে চেয়েছিল। পল্টন ছেড়ে এখন বাড়ি ফিরে যাবার হিম্মত তোমাদের কারও নেই। ওহ যিশু, আমার পেটে একেবারে কিছুই নেই। এলি এগিয়ে আসে। তাকে দেখে সবাই সরে যায়। শুধু কেন্টন দাঁড়িয়ে থাকে বুট হাতে। মৃদু স্বরে সে বলে, মসের জুতা জোড়ার জন্য জোর ঘুঁটি ফেলেছিলাম আমরা। এলি কোনো জবাব দেয় না। তার হাতে বেশ বড় এক টুকরো মাংস। আহ, খাবার এনেছ? মাথা নেড়ে বলে জেকব। সত্যি অদ্ভুত লোক তুমি। আস্তে আস্তে পেছনে সরে গিয়ে কেন্টন আর এলির মাঝখানে দাঁড়িয়ে পড়ে সে। বলে, এই জুতোর ঘটনার জন্য রাগ করনি তো এলি? রসদখানায় ভয়ানক কাণ্ড হতে যাচ্ছে। দু একটা খুন খারাপিও হতে পারে। এই 10,000 লোককে খাবার মতো খাবার নেই, আর তার ব্যবস্থাও নেই। আমার কাছে কাগজ চেয়েছিল, কিন্তু কোনো মতে বলে কয়ে এই খাবারটুকু বার করে এনেছি। চেয়েছিলাম 1 রেজিমেন্টের জন্য, কিন্তু মনে হয় খাদ্য সামান্যই আছে। বন্দুকে গুলি ভরে বোস্টন আর পেনসিলভানিয়ার লোকজন ওখানে গেছে। শালা, পেনসিলভানিয়ানদের দেখতে পারি না, কিন্তু খাবার নিয়ে ভার্জিনিয়ানদের মুরব্বিয়ানাকেও ঘৃণা করি, জেকব বলে। বেশ চুপচাপ অদ্ভুত লোক ওরা। আমি উঠে একটু দূরে সরে যাই। ভেতরে ভেতরে হাঁপাচ্ছি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা জ্বলে যাচ্ছে। আগুনের কাছ থেকে সরে গেলে পাতলা জামা ভেদ করে শীত যেন হাড় পর্যন্ত কামড়ে ধরে। এলির কথাবার্তায় বেশ চটে গেছি। জুতো সম্পর্কেও কিছুই বলল না। কিছুক্ষণ পর ফিরে দেখি কেতলির পাশে জটলা করে ওরা মাংস কাটছে। অল্প কিছু ভুট্টার গুঁড়ো আছে জেকবের কাছে। এবার সেই শেষ সম্বলটুকুও সে ঢেলে দেয় কেতলির ফুটন্ত জলে। সৈন্যদলের নড়াচড়া দেখতে পাচ্ছি। ওরা ভিড় করছে বনের চারপাশে আর পাহাড়ের শেষ প্রান্তে। আগুনের কাছে ফিরে আসি। হাত বাড়িয়ে আমাকে টেনে নেয় এলি। নীরবে দ্রুত খাওয়া শেষ করা হয়। বন্দুক তুলে নিয়ে নেহাতি অভ্যাসের বশে সযত্নে মুছে নিই। মনে হয় বন্দুকের ওপর কোনো রকম দরদি নেই আমাদের। ব্রিগেডগুলোর সঙ্গে হেঁটে চলেছি ম্যাসাচুসেটস, ভারমন্ট, পেনসিলভানিয়ান আর পাতলা লম্বা চুল জার্সির ওলন্দাজদের সঙ্গে। যেখানে ছাউনি ফেলা হয়েছে সবার মুখেই তার প্রশংসা। স্থানটির প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থার সুবিধার কথা। ফোর্স উপত্যকার চতুর্দিকে ঘিরে রয়েছে পাহাড়ের সারি। প্রাকৃতিক দুর্গ বললেই হয়। একজন বলল,
ফিলাডেলফিয়ার পথে যদি ওরা আক্রমণ করে তো আবার ব্রিটস পাহাড়ের ঘটনার পুনরাবৃত্তি হবে। কিন্তু তখন বাংকার পাহাড়ের যুদ্ধের সময় সবে যুদ্ধে নেমেছি আমরা। অবশ্য সেই থেকে আর কোনো যুদ্ধেই আমাদের জয় হয়নি। আমাদের পথ চলার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। মাঝে মাঝে দু একজন অফিসারের হুকুম শোনা যাচ্ছে, তবু অধিকাংশ সময় সৈনিকেরা খেয়াল খুশি মতো চলাফেরা করছে। অফিসারদের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মেছে সৈনিক মহলে। তারাও সবাই শঙ্কিত। সংগঠিত পল্টনের সব চিহ্নই এই বাহিনী থেকে লোপ পেয়েছে। বহু সপ্তাহ মাইনে পাইনি আমরা। খাবারও জুটছে না পেট ভরে। যেখানে রয়েছি সেই জায়গা আর বাড়ির মধ্যেকার দূরত্ব দীর্ঘ। মাঝখানে বিস্তীর্ণ হিমঝরা ঠান্ডা অঞ্চল। মনে হয় শুধু এই শঙ্কাতেই এখনো একত্র রয়েছি। শোনা যাচ্ছে ব্রিটিশ টহলদার বাহিনী আংটির মতো ঘিরে রেখেছে আমাদের। বনের চারপাশে আর পাহাড়ের ওপর ঘোরাঘুরি করে উত্তর দিকে এগিয়ে বিস্তীর্ণ এক খোলা মেঠো জমির মধ্যে নামলাম আমরা। সুয়েলকিল পর্যন্ত বিস্তৃত এই প্রান্তর। পরে এইটাই গ্র্যান্ড প্যারেড নামে পরিচিত হয়। স্রোতের মতো মাঠের মধ্যে সৈন্যদল আস্তে আস্তে নামছে। মোটামুটি একটা শৃঙ্খলার ভাব দেখা যাচ্ছে। পেনসিলভানিয়ার লাইন উত্তরে, তারপর নিউ জার্সি আর নিউ ইয়র্কের লাইন, তারপরেই ভার্জিনিয়ার রাইফেলধারীরা। মাঠের চারপাশে কিছু কিছু লোক এসে জমেছে। আশপাশের গ্রামের লোকেরা, অধিকাংশই কোয়েকার, সৈনিকদের টিটকারি দিচ্ছে। মাসাচুসেটস আর পেনসিলভানিয়ার ব্রিগেড এখনও ড্রাম বাজিয়ে চলেছে। ক্রমে তাদের বাজনা জমে ওঠে। ড্রাম বাজনার তালে তালে চলতে শুরু করি। পুরনো অভ্যাস, এত সহজে যাবার নয়। পেনসিলভানিয়ার লাইনের শেষের দিকে নিউ ইয়র্কের সৈন্যদলের কাছাকাছি আমরা ৮ জন দাঁড়াই। বন্দুকে ভর করে থাকি। কারো মুখে কোনো কথা নেই। সৈন্যদলের আগে পিছে সমস্ত শব্দ স্তব্ধ হয়ে আসে। হঠাৎ মেয়েদের কণ্ঠস্বর কানে আসে। চেয়ে দেখি পেনসিলভানিয়ার লাইন থেকে মেয়েদের বের করে দিচ্ছে ফৌজদাররা। সৈন্যদলের পেছনে এক জায়গায় ভিড় করে দাঁড়ায় শিবির সহচরীরা। এই মেয়েদের উপস্থিতি এক করুণ দৃশ্যের অবতারণা করে। তা প্রায় ১০০০ মেয়ে হবে, জেকব বলে। পুরুষের কাছাকাছি থেকে মেয়েরা কি যে না করতে পারে তা বোঝা দুষ্কর। আকাশে ঘন মেঘ জমে উঠেছে। ধূসর কালো আর সাদা মেঘের ভিড়। একটি গোলন্দাজ ব্যাটারি ঘর ঘর শব্দে প্যারেডের মাঠ পার হয়ে যায়। নক্সের কামান, এলি বলে। মাঠে এখন প্রায় ১০০০ লোক। পাইকারি দলত্যাগের ফলে এরপরে আমাদের সংখ্যা এর অর্ধেক কি তারও কম হয়ে গিয়েছিল। চোখ বুজে আমি এদের পল্টন হিসাবে কল্পনা করবার চেষ্টা করি। বোঝা চোখের তুষার জমা পাতার ফাঁক দিয়ে যদি এদের কথা চিন্তা করা যায়, তাহলে কোনো ক্রমেই ভুলতে পারি না যে অর্ধেকেরও রাইফেল নেই, আর সবার পোশাকই শতচ্ছিন্ন। ভার্জিনিয়ার সৈনিক ছাড়া উর্দি নেই কারো গায়ে। পরনে তাদের তাতে বোনা শিকার করবার খাকি শার্ট। ভালো একটা কোট কি একজোড়া জুতো পর্যন্ত নেই কারো। প্রায় সকলেরই শরীরের কোনো না কোনো অংশ দেখা যাচ্ছে। যাদের প্যান্ট ছিঁড়েছে তাদের নীলচে পাছা কি হাঁটু দেখা যাচ্ছে। পায়ে কম্বলের টুকরো বাঁধা। পায়ের পাতা ঢাকা হয়েছে যা পাওয়া যায় তাই দিয়ে। পা দুটোই সবচাইতে গুরুত্বপূর্ণ। সৈন্যদল যদি লড়াই করতে নাও পারে, তবু মার্চ করবার সামর্থ্য তাদের থাকা চাই। চাই দিবারাত্র বা চিরকাল চলবার মতো ক্ষমতা। কিন্তু এখন চোখ বুজলেই চোখের সামনে ভেসে উঠছে শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন দাড়িগোঁফ না কামানো নোংরা দুর্গন্ধযুক্ত এক পল্টনের ছবি। বড়জোর বুনো জন্তুর মতো লড়াই করতে পারে এরা। আবার শঙ্কা হয় আর কোনোদিনই হয়তো আমরা লড়াই করব না। উচ্চস্বরে হেসে উঠি। এলি আমার দিকে তাকায়। কেন্টন বলে, মসের জুতোর জন্য রাগ করেনি তো আলেন? বহুদিন একসাথে আছি। নিজেদের মধ্যে রাগারাগি করা বোধহয় ঠিক নয় আলেন। ভগবানের নামে হলফ করে বলছি, ও জুতো আমি পরব না। ঠিক আছে। হাতিয়ার তুলে নেয়ার আহ্বান জানিয়ে বিউগলের আহ্বান শোনা যায়। বন্দুক তুলে নেয় সৈনিকরা। পলকের জন্য মনে হয় আমরা যেন মানুষ নই, এক জীবন্ত বিপ্লবের অংশ। প্রবল অপরাজেয় আমাদের শক্তি। মনে হয় সাধারণ মানুষের বাইরে আমরা। কিন্তু এই অনুভূতি ক্ষণিকের। শোঁ শোঁ করে ঠান্ডা বাতাস বইছে। সঙ্গে সঙ্গে আবার ফিরে আসে শীত আর ক্ষুধার অনুভূতি।
পেনসিলভানিয়ার একজন খিচিয়ে ওঠে, গোল্লায় যাক প্যারেড, ওরা আমাদের মাইনে দিচ্ছে না কেন? ওয়েন আর স্কট পেনসিলভানিয়ার লাইনের সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। ওয়েনের মাথায় একখণ্ড কাপড় বাঁধা, বহু ব্যবহারে টুকরো টুকরো হয়ে গেছে তার কোট। সামনে ঝুঁকে স্কটের পাশাপাশি চলেছে। পেনসিলভানিয়ার সৈন্যদলে চাপা উল্লাস দেখা দেয়। এদের দুজনকেই ভালোবাসে এরা, কিন্তু ওদের কেউ সেদিকে লক্ষ্য করে না। ঘোড়া নিয়ে ওরা সৈন্যদলের সামনে দাঁড়ায়। একজন সৈনিক পতাকা নিয়ে যায়। আমাদের মধ্যে কেউ অভিবাদন করে না। অন্য দলেও সামান্য কয়েকজনই করে। আমরা উসখুস করতে থাকি শীতে। ফৌজদাররা ঠাসাঠাসি করে আমাদের গায়ে গায়ে দাঁড় করিয়ে দেয়। ওয়াশিংটন ঘোড়ায় চড়ে মাঠের মাঝখানে আসেন। টান হয়ে বসে আছেন তিনি। মনে হয় এই ঝোড়ো ঠান্ডা বাতাস সম্পর্কে কোনো হুঁশ নেই তাদের। অদ্ভুত মানুষ বটে। মনে হয় আমাদের মধ্যে কেউ বোঝে না তাকে, চেনে সামান্য জনা কয়েক। তাই মাঝে মাঝে তার বিরুদ্ধে আমরা প্রচণ্ড ঘৃণা প্রকাশ করি। কিন্তু অকুতোভয় তিনি। তার ঠিক পেছনেই হ্যামিল্টন, অভিজাতের মতো ঘোড়ার পিঠে সোজা হয়ে বসে আছে। তার উর্দির লেজ দেয়া স্কার্ফ স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যামিল্টনের পেছনে একদল সেনানী। জেনারেলের কোনো কথা শোনা যায় না। বাতাসের শোঁ শোঁ শব্দে সামান্য দু চারটে টুকরো শব্দ কানে আসে। অনেক পথ এসেছি, অনেক দুর্ভোগ ভুগেছি, আরও কষ্ট সইতে হবে। ব্রিটিশরাও ভুগছে এমনি করে, কিন্তু আমাদের মতো কোনো আদর্শের জন্য নয়। কে যেন চেঁচিয়ে ওঠে, কোথায় ভুগছে তারা? ফিলাডেলফিয়ায়? সমস্ত দুঃখ কষ্ট এখন সইতে হবে আমাদের। ঘৃণা করতে আমাদের মাইনের কি হলো বলুন? আপনাদের ওই রদ্দি মহাদেশীয় মুদ্রা। আমি জেকবের দিকে তাকাই। তার কালো চোখ দুটো যেন জ্বলছে। শীতে নীলাভ তার মুখের পেশি নড়ছে, কখনো রাগে আর কখনো দুঃখে। সাথীরা, শিগগিরই পর্যাপ্ত খাবার আসবে, পাবে রামের রেশন, কংগ্রেসের কাছে আবেদন। যত সব বাজে কথা, পেনসিলভানিয়ার একজন বলে ওঠে। আমি দিব্যি করে বলছি, ঘুমের কোনো ব্যাঘাত হচ্ছে না ওর। উষ্ণ ঘরের মধ্যে আরামে আছে আর শুয়োরের মতো গিলছে। সাথীরা, আমরা এখন থেকে মার্চ করে যাব, জয় আমাদের সুনিশ্চিত। তুমুল হট্টগোলের মধ্যে তার কণ্ঠস্বর হারিয়ে যায়। আমাদের মাইনে চুকিয়ে পল্টন ভেঙে দিন। শক্ত মাটিতে রাইফেলের কুদোর ঠক ঠক আওয়াজ কানে আসে। কোথায় যেন ড্রাম বাজছে একটা। তারই তালে তালে একজন রাইফেল ঠুকছে। আমি একমনে ওয়েন আর স্কটের ভাবগতিক লক্ষ্য করে যাই। নিশ্চলভাবে বসে আছে তারা। ওয়াশিংটনও নড়ছেন না। সেনানীরা ঘিরে ধরে তাকে, কিন্তু তাদের ভিড় সরিয়ে তিনি পল্টনের দিকে এগিয়ে আসেন। আমাদেরই কাছাকাছি এসে ঘোড়া থামান। স্পষ্ট দেখতে পাচ্ছি শীতে নীলাভ তার মুখ, পাতলা রাঙা ঠোঁট, কিন্তু দৃঢ় সংবদ্ধ। শঙ্কা হয় যে কোনো মুহূর্তে হয়তো একটা বন্দুকের আওয়াজ শুনতে পাব। বেশ বুঝতে পারি কিভাবে সৈনিকেরা এখন খুন করবে ওকে। যে ফিসফিস করে বলে, উনি কিন্তু মানুষের মতো মানুষ, মামুলি অফিসার নন, জননেতা হবার যোগ্য লোক। সত্যি অদ্ভুত মানুষ, কদাচিৎ এমন লোকের দেখা মেলে, সাই দিয়ে বলে এলি। ধীরে ধীরে গোলমাল থেমে আসে। মাথা হেঁট করেন জেনারেল। বেদনায় মুখ কুঞ্চিত হয়ে ওঠে। ওস্তাদ অভিনেতা, বিড়বিড় করে বলে চার্লি। তোমরা এখনো আমার সহকর্মী, সহযোদ্ধা, তিনি বলে ওঠেন। শুধু আমার উপর এইটুকু বিশ্বাস রেখো যে আমিও তোমাদের মতোই একজন, তোমাদের জেনারেল নই। এখন এইখানে আস্তানা গড়ে তুলে আমাদের থাকতে হবে, এবং যা দুঃখ কষ্ট আসে সহ্য করতে হবে। যে কোনো মূল্যে এ করতেই হবে। এরপর তিনি চলে গেলেন। ব্রিগেডগুলো আবারও ছড়িয়ে পড়ে। কুচকাওয়াজ শেষ পর্যন্ত ক্ষুব্ধ জনতার শোরগোলে পরিণত হয়। মেয়েরা এগিয়ে আসে, আবার মিশে যায় পল্টনের সঙ্গে। পেনসিলভানিয়ানদের দলে এখনও খানিকটা শৃঙ্খলা আছে। ঘোড়া ছুটিয়ে ওয়েন আমাদের ছোট্ট দলটির সামনে আসেন। আমরা সরে দাঁড়াই। তোমরা তো আমার লোক নও, তিনি বলেন। আমরা 4 নম্বর নিউ ইয়র্ক রেজিমেন্ট, স্যার, এলি জানায়। ওয়েন পকেট থেকে একটা ছোট্ট খাতা বার করেন এবং বুড়ো আঙুল দিয়ে খুঁজতে থাকেন। ঝোড়ো বাতাসে পতপত করে বইয়ের পাতা ওড়ে, খুলে যেতে চায়। এলিকে জিজ্ঞাসা করেন, দল কি ভেঙে দেয়া হয়েছে?
আমরা 8 জন মাত্র বেঁচে আছি। তোমাদের 14 নম্বর পেনসিলভানিয়ার ইউনিটে নিয়ে নেব। ক্যাপ্টেন মুলারের হুকুম নিয়ে চলবে তোমরা। আমরা পেনসিলভানিয়া রেজিমেন্টে যাব না, গোমরা মুখে বলে জেকব। হুকুম মেনে চলতেই হবে। হুকুম চুলোয় যাক। তোমাদের নায়ক কে? গম্ভীরভাবে ওয়েন জিজ্ঞাসা করেন। কোনো নায়ক নেই আমাদের মধ্যে। আমি বলি, তারা মারা গেছে। 14 নম্বরেই যোগ দিতে হবে তোমাদের, না হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হবে। জেকব বন্দুক তোলে। তাকে থামাবার চেষ্টা করে এলি, কিন্তু জেকব তার হাত ছাড়িয়ে নেয়। ওয়েনকে বলে, ওই জার্মান চাষিদের সঙ্গে চলতে পারবো না। এমনিতেই আদমরা হয়ে রয়েছি অফিসার, তাবেদারি করলে আর বাঁচতে হবে না। পেনসিলভানিয়ানরা আমাদের ঘিরে দাঁড়ায়। তাদের ঠেলে এক অফিসার এগিয়ে আসে। ওয়েন তাকে বলে, ক্যাপ্টেন মুলার, তোমার লোকজন দিয়ে একে ঘিরে রাখো, আর যদি গুলি চালাতে চায় তবে ওকে গুলি করবে। মনে হয় এমনি একটি স্ফুলিঙ্গই গোটা মাঠে আগুন জ্বালাবে। আমি যেন বিপ্লবের শেষ অঙ্ক দেখছি। কিন্তু এলি দুহাত দিয়ে জড়িয়ে ধরে জেকবকে এবং জোর করে তার বন্দুক নামিয়ে নেয়। ক্যাপ্টেন, এরা তোমার লোক, ওয়েন বলেন। তারপর তিনি ঘোড়ায় চড়ে চলে যান। আর সবার সঙ্গে আমরা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছি। বিষম রাগ হয় মনে মনে, বেশ অস্বস্তি বোধ করি। ব্রিটস পাহাড়েও আর একবার এমনই অবস্থায় পড়েছি। ব্যাস, আর নয়। ভিড় ঠেলে ঠুলে আমি জেকবের কাছে এগিয়ে যাই। পেনসিলভানিয়ার লোকজন হাসাহাসি করছে। দলে গুটি কয়েক মেয়েও আছে। খিলখিল করে হেসে আমাদের দিকে চোখ টিপছে তারা। আমার দলে বিদ্রোহ করা চলবে না, মুলার বলে। হুকুম মাফিক কাজ করতে হবে, বুঝলে বাছাধনরা? নয়তো দুর্ভোগ আছে। আপনার যা খুশি করতে পারেন স্যার, মোলায়েমভাবে কথাটা বলে এলি। এলি চোখের দিকে চেয়ে তাকে ধমক দেবার হিম্মত হয় না ওর। পেছন ফিরে সার বেঁধে দাঁড়াবার হুকুম দেয় সে। ফিরে আসবার জন্য সার বেঁধে দাঁড়াই। জেকব তখনও কাঁপছে রাগে। কালো হয়ে গেছে মুখখানা। এলি তার হাতে ধরে আছে। লম্বা ছিপছিপে একটি মেয়ের কোমর সাপড়ে ধরে আছে কেন্টন। যে কোনো ভদ্র গেরস্থ মেয়ে লজ্জা পাবে তার মুখ দেখে। পেনসিলভানিয়ার একটি লোক এগিয়ে এসে মেয়েটির হাত ধরে টানে, বলে, এ আমার স্ত্রী। তাই নাকি? এ তো বেশ্যা, এখন আমার পয়সা খাচ্ছে, কেন্টন বলে। বলছি আমার স্ত্রী। এ কথা শুনে আর সব মেয়েরা হাসতে শুরু করে। কেন্টনের হাত ধরা মাগিটা স্বামীর দাবিওয়ালা লোকটার মুখে থুথু ছুঁড়ে দেয়। হো হো করে হেসে ওঠে সবাই। আচ্ছা, একদল বজ্জাত মাগি জুটিয়েছে তো পেনসিলভানিয়ানরা, চার্লি গ্রিন বলে। আবার ফিরে আসি আমরা। মেঘের প্রাচীরে ফাটল ধরে, শুরু হয় বরফ পড়া। তুষারের মধ্যে দিয়ে হোঁচট খেতে খেতে আস্তানায় ফিরে চলি আমরা। চারিদিক গভীর অন্ধকার, সব নিস্তব্ধ নিঝুম। হাওয়া বইলেই আকাশ সাফ হয়ে যাবে। নক্ষত্র দেখতে পাব। পৃথিবীর বুকে স্তব্ধতা থমথম করছে। বড়দিনের আগের রাত আজকে। মনে হচ্ছে যেন কয়েকদিন কি কয়েক সপ্তাহ এখানে এসেছি। দিনের হিসেব কে রাখে এখানে? সবাই বলছে, শোনা যাচ্ছে আগামীকাল বড়দিন এবং সেজন্য রামের বরাদ্দ বাড়িয়ে দেয়া হবে, আর মুরগিও নাকি দেয়া হবে। সবাই বলছে ক্যাপ্টেন আলেন মাকলেন আর তার হানাদার দল 1000 মুরগি ভরা একটা ব্রিটিশ কনভয় আটক করেছে। কিন্তু কেউ কেউ একথা বিশ্বাস করছে না। বড়দিন সম্পর্কেও বিশেষ উৎসাহ নেই কারো। বড়দিন মানে দুঃখ কষ্ট ভরা আর একটা দিন। আর 1000 মুরগি সাবার করবার মতো অফিসারের অভাবও হবে না এখানে। রাত হয়েছে। আজ পাহারার পালা আমার। আমরা এখানে আসবার পর 3 দিন সমানে বরফ পড়েছে। ইঞ্চি 6 পুরু ঝুরঝুরে আলগা বরফ জমে আছে মাটির উপর। হাঁটতে গেলে ছিটকে ওঠে, পায়ের পট্টির ফাঁকে ঢুকে পড়ে। স্মরণকালের মধ্যে এমন শীত পড়েনি কখনো। আমি গুনে গুনে 120 পা হাঁটছি, আবার পেছনে ফিরছি। ঘণ্টা দুয়েক এইভাবে চলে। বন্দুকের বোঝা টেনে গুটি গুটি পা ফেলছি। বনের কিনারে আমার বিট শেষ। সেখান থেকে দেখা যায় জমাট বাঁধা সুয়েলকিল নদী, কিং অফ প্রুশিয়া রোড
আর ফিলাডেলফিয়ার পথ যেন স্পষ্ট মালুম হয়। দেখা যায় রাত্রির গভীর রহস্যের বুকে হারানো সুউচ্চ গিরিশ্রেণী। দূর দিগন্তের কোলে আলোর ফুটকি দেখছি, ওই বোধহয় ফিলাডেলফিয়া শহর। এখান থেকে মাত্র 18 মাইল দূরে। এই নিশ্চিম নিস্তব্ধতা পাগল করে দেয়। ম্যাক্স ব্রোনের জন্য অপেক্ষা করি, জার্মান কিশোর। হেরিসবার্গ শহরের আশেপাশের পাহাড়ি গ্রামাঞ্চলের গাঁইয়া ছেলে সে। আজকে রাতে আমার সঙ্গে পাহারায় আছে। সামান্য গুটি কয়েক ইংরেজি কথাই জানে। শীতের কষ্টে আর বাড়ির টানে ভারী কষ্টে আছে বেচারি। যাই হোক, কোনো সঙ্গী না থাকার চাইতে এমন সঙ্গীও ভালো লাগছে এখন। আমার ভিটের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়াই। হাঁটা থামাবার সঙ্গে সঙ্গে শীতে গা কামড়ে ধরে। মনে হয় যেন দুনিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার আর দূর আকাশের হিমলোকের মধ্যে যেন কোনো ব্যবধান নেই। দুটি কোট আমার গায়ে, আমার নিজের একটি, অপরটি কেন্টনের। যদিও দুটিই পাতলা, পায়ে বরফ জমে গেছে। মনে হচ্ছে পা দুটো যেন বরফের পিণ্ড। হাতে কম্বলের টুকরো জড়িয়ে নিয়েছি, হাত দিয়ে কোনো মতে বন্দুকটা বয়ে বেড়াচ্ছি। কিন্তু হায়, তাতেও শীতের হাত থেকে নিষ্কৃতি নেই। মাঝে মাঝে পা ছুঁড়ে বরফ ঝেড়ে ফেলবার চেষ্টা করছি। দাঁড়িয়ে দেখি অতি কষ্টে ঢালু পথ বেয়ে উপরে উঠছে ব্রোন। সমানে ঝুঁকে চলেছে, বলতে গেলে হামাগুড়ি দিচ্ছে। খুব কাছাকাছি না আসা পর্যন্ত আমায় দেখতে পায় না ও। তখন আবার পেছন ফিরে রওনা হয়। সব ঠিক আছে, আমি বলি। সিধে হয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ে ছোকরা। মুখ থেকে খানিকটা ধোঁয়া বেরোয়। নিজের গায়ে বন্দুকটা হেলান দিয়ে রেখে জোরে জোরে উরুতে হাত চাপড়ায়। বলে, আমার ভীষণ ভয় করছিল। বাব্বা, কি নির্জন আর নিঃশব্দ। খানিকক্ষণ দুজনে একসাথে দাঁড়িয়ে থাকি। কারো মুখে কোনো কথা নেই। শীত তাড়াবার জন্য উভয়ই মাঝে মাঝে শরীর ঝাঁকাচ্ছি। দূরে একটা নেকড়ে ডেকে ওঠে। তার গর্জন কেঁপে কেঁপে রাত্রির স্তব্ধতাকে খান খান করে। ঘেউ ঘেউ করে কোথায় একটা কুকুর ডেকে উঠে জবাব দেয়। শিরদাঁড়ায় কাঁপুনি অনুভব করি। মেরুদণ্ড বেয়ে একটা মৃদু কম্পন নিচে থেকে উপরে উঠে আসে। ভয়ে ব্রণের মুখ সাদা হয়ে যায়। যদি গুলি করে ওটাকে মারতে পারতাম, আমি বলি, ওটার চামড়া দিয়ে ভালো একটা টুপি আর দস্তানা বানানো যেত। ব্রণ বলে, ভয় হয় যখন একলা হাঁটি। মনে হয় ওত পেতে থাকে ওরা। আমরা প্রথম যখন এখানে আসি, এ মুলুকে বাঘ ছিল না। বছরের পর বছর যে অঞ্চলে চাষাবাদ হচ্ছে, বাঘ থাকতে পারে না সেখানে। তাছাড়া 18 মাইল দূরে 1000-20 লোকে শহর রয়েছে একটা। রোজই এখন এদের সংখ্যা বাড়ছে, আমি বলি। আজ রাতে বাড়িতে আগুন জ্বালানো থাকতো, শুয়োর রোস্ট করা হতো। সারা রাত মদ খেয়ে নাচানাচি করে কাটাতাম। অপলক দৃষ্টিতে পরস্পরে চোখ চাওয়াচাওয়ি করি এবং মাথা নেড়ে সাই দিই আমি। ছোকরার দিকে চেয়ে ভালো করে তার মুখটা দেখবার চেষ্টা করি। বেটে লিকলিকে রোগা ছেলেটি, পাতলা দাড়ি গজিয়েছে মুখে। চোখ দুটি নিষ্পাপ, বোকা বোকা। শীতের চোটে গোটা মুখখানা অসাড় হয়ে গেছে। কোনো আশা, কোনো আদর্শ তার আছে বলে মনে হয় না। নিজেকেই নিজে জিজ্ঞাসা করি, কেন? মনে মনে বলি, বিপ্লবের এই বিভীষিকাময় পথে চলতে হবে স্বপ্নেও কি কোনোদিন ভেবেছিল সে? এরও ধমনীতে হেসিয়ানদের রক্ত বইছে। হেসিয়ানদের আমি অবশ্য ঘৃণা করি না, কিন্তু পেনসিলভানিয়া জার্মানরা করে। তারা হেসিয়ানদের যতটা ঘৃণা করে, এত ঘৃণা কোনো মানুষকে করতে দেখিনি। এমনকি মুমূর্ষু হেসিয়ানদেরও নির্মমভাবে উৎপীড়ন করে এরা। তাদের লাথি মারে, কিরিচ দিয়ে খোঁচায়, বিভৎস ঠাট্টা বিদ্রূপ করে জার্মান ভাষায়। আমি পেছন ফিরে চলতে শুরু করি। যাবার সময় আর কোনো কথা হয় না। ঘাড় ফিরিয়ে দেখি অতি কষ্টে ঢালু পথ বেয়ে নামছে ছেলেটি। তাকে আমারই প্রতিবিম্ব বলে মনে হয়। চোখ বুজে সে ছবি ভুলবার চেষ্টা করি। এগিয়ে চলি হোঁচট খেতে খেতে। আমার ভিটের অপর প্রান্তে এসে থেমে যাই। বন্দুকে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি চুপ করে। কিন্তু ঝিমুনি আসে। এখনই ঘুমিয়ে পড়ব বলে মনে হয়। দুনিয়ার সঙ্গে শেষ দেখাশোনার এক মধুর অনুভূতি আমার পেয়ে বসে। ধীরে ধীরে শীতের সমস্ত অনুভূতি লোপ পায়।
হাত বোঝা চোখে আমি স্কটের সৈন্যদলের আধঢাকা আস্তানাগুলো দেখতে পাচ্ছি। আজকের রাত মিশে যায় অন্যান্য বড়দিনের পূর্বরাত্রির সঙ্গে। কানে বাজে বাবা স্নেহভরা গম্ভীর মৃদু কণ্ঠস্বর। তিনি যেন বাইবেল থেকে ভালো মানুষের কাহিনী পড়ছেন। তার সাথে কানে আসে মায়ের সুতো কাটার খড়খড় আওয়াজ। চাকার আওয়াজ আমায় ঘুম পাড়িয়ে দেয়। বাইরে হ্রদ অঞ্চলে সুবিস্তীর্ণ সমতল বনভূমি, 6 জাতির রেড ইন্ডিয়ানদের রহস্যময় রাজ্য। এইখানেই ডেরা বেঁধেছি আমরা। এ মুলুকে সবকিছুই রহস্য ঘেরা বিভীষিকাময়। কিন্তু এই 1 ফুট পুরো গাছের গুড়ির বেড়া দিয়ে এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কানে আসে বাবা ডাকছেন, আলেন। সঙ্গে সঙ্গে মাও আস্তে আস্তে বলে ওঠেন, এই, এ বই পড়বার সময় ঘুমোতে নেই আলেন। আচমকা সম্বিত ফিরে পাশে। ভয়ে আঁতকে ওঠে প্রাণ। জমে যাচ্ছি। নড়বার চেষ্টা করি, কিন্তু নড়াচড়ার শক্তি নেই। আতঙ্কে সারা দেহ অবশ হয়ে আসে। হাত পা ছেড়ে দিই। মৃত্যুকে চোখের সামনে দেখতে পাই। নিজের সম্পর্কে কেমন একটা উদাসীনতা পেয়ে বসে। হঠাৎ পেছন থেকে কাঁধের ওপর একটা থাপ্পড় পড়ে। বরফের ওপর মুখ থুবড়ে পড়ে যাই। বন্দুকের বাটে লেগে থেতলে যায় মুখ। মুখে বরফ লেগে আবার চেতনা ফিরে আসে। পাশ ফিরে গড়িয়ে যাই। এডওয়ার্ড ধরে তোলে আমায়। রীতিমতো জোয়ান সে। তার বলিষ্ঠ হাতের স্পর্শে মনে জোর পাই। ঘুমিয়ে পড়েছিলাম। এডওয়ার্ড তার আস্তিনে থুথু ফেলে। অবাক হয়ে চেয়ে দেখি যে থুথুও সঙ্গে সঙ্গে জমে গেল। মাথা ঝাঁকায় এডওয়ার্ড। বেজায় ঠান্ডা রাত, শিগগির আগুনের কাছে যাও। থরথর করে কাঁপছে সে। একটা বিরাট ক্লান্ত কুকুরের মতো পা বেঁকে গেছে তার। শিগগির আগুনের কাছে যাও, আবার বলে সে। মাথা নেড়ে আমি রওনা হই। পেছন থেকে সে বন্দুকটা হাতে তুলে দেয়। বন্দুকটা হাতে নিয়ে আবার চলতে থাকি আস্তানার দিকে। বুক ফেটে কান্না আসে আমার। কিন্তু দুঃখের বিষয়, সে অশ্রুকণাও জমে যায় চোখের পাতায়। ফিলাডেলফিয়ার পথের সামনাসামনি পাহাড়ের মাথায় পেনসিলভানিয়ানদের ঘাঁটি। এরাই আমাদের প্রথম রক্ষাবহ। কারণ ফিলাডেলফিয়ার দিক থেকেই তো আক্রমণ আসবার সম্ভাবনা। 2-3 সারে আমরা ব্যূহ তৈরি করি। অর্ধেকটা মাটি খুঁড়ে এবং বাকি অর্ধেকটা গাছের মোটা গুঁড়ি দিয়ে পরিখার আস্তানা তৈরি করা হয়। গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা আগুনের চুল্লিতে পুরু করে কাদা লেপে দেয়া হয়। প্রতিটি আশ্রয়ে 10 থেকে 12 জন সৈনিক। বেরোবার দরজা বনের দিকে। গাছপালায় তবু খানিকটা পশ্চিমা ঠান্ডা হাওয়া আটকায়, কিন্তু ঝোড়ো হাওয়া আসে পূব দিক থেকে। গাছের গুঁড়ির ফাঁক দিয়ে আস্তানার গভীরে ঢুকে গা কামড়ে ধরে, হি হি করে কাঁপায়। পরিখার ভেতরে ঢুকে দরজায় ঠেস দিয়ে দাঁড়াই আমি। হাতের বন্দুকটা ফেলে দিই। ঠকাস করে শব্দ হয় নোংরা মেঝে। ক্ষীণ ধারায় আমার পা থেকে বরফ গলে জল গড়াতে শুরু করে। নিজের বাঙ্কের এক পাশে বসে আছে এলি। নিরীক্ষণ করছে আমাকে। যে কাপ বন্দুকটা তুলে নেয়, সযত্নে মুছে রেখে দেয় তাকে। এলি আমার কাপে বেশ খানিকটা রাম ঢেলে দেয়। শেষটুকু তোমায় ঢেলে দিলাম আলেন। ঢকঢক করে সবটা একেবারে গিলে ফেলি। গলাটা জ্বলে ওঠে, কিন্তু পেটের ভেতর বেশ গরম অনুভব করি। আগুনের দিকে পা বাড়াতেই জেকব আমাকে ঠেলে সরিয়ে দেয়। একদম জমে গেছো, খেয়াল আছে? ধপ করে বসে পড়ি মেঝে। সামনে পা ছড়িয়ে দিই। ক্রমে ক্রমে অসারতা কেটে যায়। হাতে পায়ে ঝিনঝিনে ব্যথা অনুভব করি। উবু হয়ে এলি আমার পায়ের পট্টির ওপরের ন্যাকড়া তুলতে শুরু করে। খোসা ছাড়াচ্ছে যেন। ধরে আনা মেয়েটিকে নিয়ে নিজের বাঙ্কে শুয়ে আছে চার্লি গ্রিম। লড়াই করবার আর মুরদ নেই তার। সঙ্গিনী ছাড়া চার্লির মতো পুরুষের জীবনের অর্ধেকটাই ফাঁকা। ঈশ্বর জানেন কিসের তাড়নায় বোস্টনের ছাপাখানা ছেড়ে এই নরকের গর্তে এসেছে সে। চার্লির কথা মনে হবার সাথে সাথে বেটে মোটা বউ আর বাচ্চা কাচ্চা পরিবেষ্টিত স্থূল চেহারার একটি লোকের কথা মনে পড়ে। কিন্তু তার ভুঁড়ি অনেকদিন আগেই শুকিয়ে গেছে। চামড়া ঢিলে হয়ে ভাঁজ পড়েছে। এখন সেই সঙ্গিনীকে নিয়ে শুয়ে আছে। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমি আসবার পর নড়াচড়া করতে দেখিনি। কেন্টন বসে আছে তার বাঙ্কের এক প্রান্তে। তার সঙ্গিনীও হাঁটু মুড়ে শুয়ে আছে তার পেছনে। পেনসিলভানিয়ার সেই মেয়ে সঙ্গিনীটি। পাতলা চেহারা,
হালকা চুল আর ফিকে নীল চোখ মেয়েটির। কথা বলে ওলন্দাজি ঢঙে, কিন্তু তার নজর সবার দিকে। 10 জন পুরুষের সঙ্গে একই পরীক্ষার আশ্রয়ে থাকতে হলে এমন তো হবেই। এক কোণে দাঁড়িয়ে আছে ভ্যান্ডিয়ার। আগের চাইতে অনেক বুড়িয়ে গেছে সে। মুখে হাসি নেই, কথা বলে খুব কম। হয়তো মনে মনে স্বপ্ন দেখে কাঠ দিয়ে তৈরি একটি গ্রাম্য গির্জার 6টি নির্ঝঞ্ঝাট দিনের শেষ যথারীতি যেখানে রবিবার ঘুরে আসে। হেনরি ঘুমিয়ে পড়েছে। ব্রোন এখনও আছে পাহারার বিটে। বাকি লোকটির শীর্ণকায় অদ্ভুত স্বভাবের এক পোলিশ ইহুদি, ফিলাডেলফিয়া থেকে আসছে। লম্বা কলকুচো লোকটির কটা চোখ দুটো কোটরাগত। সবে বছরখানেক আমেরিকায় এসেছে। ইংরেজি জানে না, তবে ওলন্দাজ ভাষা বলতে পারে। আমাদের প্রায় সকলেই ওলন্দাজ জানে। কুঁজো হয়ে সে আগুনের কাছে বসে আছে, শুধু ঠোঁট দুখানা নড়ছে আস্তে আস্তে। ও প্রার্থনা করছে। কেন্টন বলে, আজকের রাতটা যে কি সে সম্পর্কে কোনো ধারণাই নেই ওর। মনে হয় ঘাবড়ে গেছে, অসভ্য পত্তলিক। জীবনে কোনোদিন ইহুদি দেখেনি কেন্টন। অ্যাডওয়ার্ড আর আস্তিনে থুতু ফেলেছিল। আমি বলি 3 গোনার আগেই জমে গেল। ব্র্যান্ডি ওয়াইনের এক জিপসির কথা মনে পড়ে। যুদ্ধের আগে আলাপ হয়েছিল তার সাথে। সে এমনই প্রচণ্ড শীতের কথা বলেছিল। এলি আমার পায়ের পট্টি খুলে ফেলে। উবু হয়ে বসে কাজ করবার সময় তার কাঁচা পাকা লম্বা দাড়ি আমার হাতে লাগে। আস্তে আস্তে সে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পা টিপে দেয়। আমি লজ্জায় মুখ ঘুরিয়ে নিই, কিন্তু এলি পরম যত্নে পা টিপে যায়। মনে হয় যেন সে আরাম করে নিজের পা টিপে চলেছে। ব্যথা লাগছে? মাথা নেড়ে জানাই, না। জেকব দাঁড়িয়ে দেখছে, ওস্তাদের মতো লক্ষ্য করছে আমাদের। আস্তানাটা যেমন গরম তেমনই ছোট্ট। সারা ঘরে ভুরভুর করছে মানুষের গায়ের ঘামের গন্ধ আর বদ্ধ উত্তাপ। শিরশিরে ঠান্ডা হাওয়াও এঁকে বেঁকে ঢুকছে মাঝে মাঝে। চিমনি দিয়ে ভালোভাবে ধোয়া বেরুচ্ছে না। কাঠের চালে নীলচে ধোয়া জমে রয়েছে। সবকিছু ছাপিয়ে উঠেছে বাজে রামের ঝাঁঝালো গন্ধ। পা হলো মানুষের দেহের সামান্য একটা অংশ মাত্র, জেকব বলে। কেন্টনের সঙ্গিনী উঠে বসে, বলে, যা নোংরা পা তোমাদের! তোমরা কি মানুষ না আস্তা করে শুয়োর? চুপ কর মাগি, বেশি চোপা করিস না, ধমকে ওঠে জেকব। কেন্টন, হাই কেন্টন, শুনলে তো? আড়মোড়া ভেঙে হাদার মতো হাসে কেন্টন। নিরীহ আয়েশি লোক। চার্লি গ্রিনেরও ঘুম ভেঙেছে। বাং থেকে ঘাড় বাড়িয়ে সে উৎসুক দৃষ্টিতে তাকায়। তার সঙ্গিনী চেঁচিয়ে বলে, আচ্ছা পুরুষ মানুষ বটে তুমি, অসহায় মেয়ে ছেলে পেয়ে অমনিভাবে গালাগাল করে নিলে। তাতে তোর কি রে শালি? কেন্টন বলে। ওই মাগিটা আমার 2 চোখের বিষ, বিড়বিড় করে বলে জেকব। শুনলে তো কেন্টন? তুমি এভাবে বলতে পারো না জেকব, মৃদু প্রতিবাদ জানায় কেন্টন। হাত মুঠো করে চোখ পাকিয়ে ঘুরে দাঁড়ায় জেকব। ওদের লক্ষ্য করছি আমি। গরমের আরামে কারো নড়বার সাধ্য নেই। এলি একমনে আমার পা টিপে যাচ্ছে। মনে হয় যেন কিছুই তার কানে যায়নি। ইহুদি লোকটা মাথা হেঁট করে মাটির দিকে চেয়ে বসে আছে। আমার যা ইচ্ছে তাই বলবো, জেকব বলে। কেন্টন এবার উঠে দাঁড়ায়। ভ্যান্ডিয়ার 2 জনকে ঠেলে দুপাশে সরিয়ে দেয়। তোমরা মানুষ নও, জানোয়ার, ভ্যান্ডিয়ার বলে। ঈশ্বরকে ভয় ভক্তি কিছুই করো না তোমরা। আগুনের কাছে গিয়ে ইহুদিটির মুখোমুখি গুটি মেরে বসে জেকব। আবার বিছানায় এলিয়ে পড়ে কেন্টন। তার সঙ্গিনী তাকে আদর করবার চেষ্টা করে। ঠেলা মেরে তাকে সরিয়ে দেয় কেন্টন। এলি আবার আমার পা বেঁধে দেয়। ওহ, বেজায় শীত। অ্যাডওয়ার্ড বেচারির জন্য কষ্ট হচ্ছে আমার, এলি বলে। 2 হাত তুলে মুখ হাঁ করে আস্তানার মাঝখানে এসে দাঁড়ায় ভ্যান্ডিয়ার। তার চোখের চারপাশে ঢিলে চামড়ার ভাঁজ পড়েছে। তারপর হঠাৎ হাত নামিয়ে সে নিজের বাঙ্কে ঢুকে পড়ে। আগুনের কাছে বসানো একটা পাত্র তুলে নিয়ে জেকব আমাকে খানিকটা ঝোল দেয়। রসিয়ে রসিয়ে খাই। গরম ঝোল বেশ লাগে। হাড়ের কাঁপুনি তাড়ানো বেজায় কঠিন, এলি বলে। ইহুদিটি মুখ তুলে চায়। ওলন্দাজ ভাষায় বলে, সাইবেরিয়ার শীত এর চেয়েও আরো ভয়ঙ্কর। সাইবেরিয়া কি? ওলন্দাজ ভাষা বোঝে না গ্রিন, কিন্তু সাইবেরিয়া কথাটা বুঝতে পেরেছে। উত্তর এশিয়ার বরফের দেশ একটা। সেখানে ছিলে তুমি?
আমি জিজ্ঞাসা করি, অত দূরে গিয়েছিলে কেন? বোঝাতে চায় ইহুদিটি, কিন্তু অত দূরত্ব বোঝাবার ভাষা খুঁজে পায় না। আমরা প্রায় ২,০০০ জন গিয়েছিলাম সেখানে, জারের বন্দী হয়ে। কোন দেশ থেকে? পোল্যান্ড থেকে। আরে, পোল্যান্ডের একটা লোককে আমি চিনতাম, জেকব বলে। সে ব্রুকলিন পাহাড়ে মারা যায়। তুমি বুঝি ওখান থেকে পালিয়েছিলে? কৌতূহলী এলি জিজ্ঞাসা করে। হ্যাঁ, পালিয়েছিলাম। কোট আর শার্ট খুলে বুকের ওপর ক্রোশের একটা পোড়ার দাগ দেখায় সে। এইভাবে ইহুদিদের ছাপ মেরে দিয়েছিল তারা। আমরা নাকি বিপ্লব সৃষ্টি করি। আমি পালাতে পেরেছি। চোখ বুজে এই দীর্ঘ পথ চলার কথা কল্পনা করবার চেষ্টা করি আমি। এ যেন সারা দুনিয়া পাড়ি দেয়া। মাথা তুলে আবার যখন তাকাই, ইহুদিটি তখন মাথা হেঁট করে ঠোঁট নাড়ছে। আচ্ছা, কিসের জন্য ওখানে লড়ছিলে তোমরা? ইংরেজিতে জিজ্ঞাসা করে এলি। ইহুদিটি জবাব দেয় না। কেন্টন বলে, আমরা কিসের জন্য লড়াই করছি তাই বলো না এলি। ভগবানের নামে হলপ করে বলতে পারি, এবারকার শীত কাবার হবার আগেই গোটা পল্টন মোড়ে সাবার হবে। বারবার নিজেকে প্রশ্ন করছি, কেন, কিসের জন্য লড়ছি আমরা? ব্রিটিশদের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো রাগ নেই আমার। যুদ্ধের আগে এমন একজন ব্রিটিশও দেখিনি যে আমার কোনো ক্ষতি করেছে। পাক্কা ২০০ একর জমি ছিল আমাদের। বছর দুয়েকের মধ্যে নিশ্চয়ই আরও ১,০০০ একর সাফ করতে পারতাম। কোনোদিন কোনো ট্যাক্স দিইনি, তবু এলাম। নেহাত বোকা ছিলাম তাই। বাবাকে বললাম, বোস্টনের লোকজন ব্রিটিশদের বিরুদ্ধে লড়বার জন্য পল্টন করছে, আমিও যাব তাদের দলে। হো হো করে হেসে উঠলেন তিনি। বললেন, বোস্টনওয়ালাদের ভালো করেই চেনেন তিনি, আর ব্রিটিশদেরও লড়াই করতে দেখেছেন। ২ মাসের মধ্যে আডমস আর হানকককে ব্রিটিশরা ফাঁসিতে লটকাবে। তাহলে মরতে এলে কেন? জেকব জানতে চায়। দুহাতে মুখ লুকোয় কেন্টন। জেকব ঝাঁকি মেরে বলে, তোমার মতো শুয়োরদের দিয়ে কোনোদিন যে পল্টন করা যায় না, এ আমি হলপ করে বলতে পারি। রাগারাগি করো না জেকব, ফিসফিস করে এলি বলে। এমনি এক রাতে খ্রিস্ট জন্মেছিলেন, ছাড়া ছাড়াভাবে বলে ভ্যান্ডিয়ার। আজাদি নামে তোমাদের ঘাড়ে মেয়ে মানুষের ভূত চেপেছে, যত সব অনাসৃষ্টি কাণ্ড। একগুয়ে জেদি বদমাইশ তোমরা, ভগবানের বিচারে তোমাদের রেহাই নেই। হয়েছে পাদ্রী সাহেব, আর উপদেশ দিতে হবে না, খেকিয়ে ওঠে চার্লি। কেন্টনের সঙ্গিনী তার স্বরে বলে, এই পোড়ার মুখও মিনছে, তুই চুপ কর। তোরা কি মানুষ? নচ্ছার যত ভিখিরির দল। জেকব উঠে পড়ে। দরজার দিকে ২ পা এগিয়ে তার তাক থেকে সে বন্দুক তুলে নেয়। তারপর কেন্টনের বাঙ্কের দিকে ফিরে বলে, এই মাগি, আবার যদি ট্রু শব্দ করেছিস তো খুন করে ফেলব। ওকে চুপ করে থাকতে বল কেন্টন। খানকি মাগির এই বেয়াদবি আর সইব না। চট করে লাফ দিয়ে উঠে জেকবের সামনে দাঁড়ায় এলি। বন্দুকটা সরিয়ে দেয় একপাশে। কর্কশ গলায় ভ্যান্ডিয়ার বলে, রিপুকে বসে আনো। ক্রোধ রিপুর বসে যদি রক্তপাত করতে চাও তো আমায় খুন করো জেকব। কেন্টনের সঙ্গিনী তখন গলা ছেড়ে কান্না জুড়ে দেয়। জেকবের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এলি। এলির কাছে কেঁচো হয়ে পড়ে জেকব, তবু তার ঠোঁট কাঁপছে। গত সপ্তাহ সমস্ত বিভীষিকা পুঞ্জীভূত হয়ে ফেটে পড়েছে আজ। এলি তাকে ধরে বাঙ্কের কাছে নিয়ে যায়। ভুলে যেও না জেকব, বহুদিন একসাথে আছি আমরা, মোলায়েমভাবে বলে এলি। সবাই চুপ করে থাকে। মনে হয় সাময়িক উত্তেজনায় সবার দম ফুরিয়ে গেছে। কেন্টনের সঙ্গিনী তখনও ফোপাচ্ছে, তবু কেন্টন তাকে শান্ত করবার কোনো চেষ্টা করেনি। দুহাতে মুখ চেপে বসে আছে। আগুনের পাশে বসা ইহুদিটিও নিস্পন্দ। বাইরে বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছি। একটা নেকড়ে বাঘ ডেকে ওঠে। দীর্ঘ করুণ তার ডাক। সবার মুখের দিকে তাকাই। একগাল দাড়িওয়ালা লম্বা আকাটা চুল ভর্তি মুখ। দেহের যত্ন বা পরিপাটি সম্পর্কে কোনো খেয়াল নেই এদের। শতচ্ছিন্ন জামাকাপড় পরা একদল বিষাদময় শীর্ণ লোক গুটিসুটি মেরে বসে আছে উত্তাপের আশায়। এদের সঙ্গিনীদেরও আর স্ত্রীলোক আখ্যা দেয়া যায় না। মনে মনে কথাটা ভাবি, ভাবতে হয়, অদ্ভুত লাগে, না হলে পাগল হয়ে যাবে যে। মনে মনে ভাবি, কোথাও নিশ্চয়ই সুবেশা সুন্দরী নারী আর পরিচ্ছন্ন পোশাকে সুপুরুষ আছে। নারীর দেহ সম্পর্কে যে কল্পনা এতদিন করে এসেছি, আজকেও কল্পনার চোখে সেই মেয়েদের ভাবতে চেষ্টা করি।
ধবধবে সাদা আর নিখুঁত। কেন্টনের সঙ্গিনী ফুপিয়ে ফুপিয়ে বলে, আমরা তোমাদের সঙ্গে এখানে আছি, যদি নরকে যাও সেখানেও সঙ্গে আছি। তবু কেউ জবাব দেয় না। কোনো একটা কিছুর জন্য কান পেতে আছি আমরা। দীর্ঘ গভীর নীরবতায় মানুষ যেমন করে কান পেতে থাকে, তেমনিভাবে উৎকুয়ন হয়ে আছি। বাইরে বরফের ওপর পায়ের শব্দ হয়। পদধ্বনি এগিয়ে আসে দরজার কাছে। জার্মান ছেলেটি এসেছে। এলি বলে, ভেতরে আসছো না কেন? খানিকটা অপেক্ষা করে আমি দরজা খুলে দিই। হুসহুস করে তুষারকণা ঢোকে ঘরে। তারপর টলতে টলতে একটা মানুষ প্রবেশ করে। কে তুমি? জেকব পরিচয় জিজ্ঞাসা করে। আমি তাড়াতাড়ি চেপে দরজা বন্ধ করে দিই। লোকটি মাথা তোলে। আরে, এ যে দেখছি একটা মেয়ে। তখন বুঝতে পারি কম্বল মুড়ি দেওয়া একটা মেয়ে ঢুকেছে। তার খালি পা নীল হয়ে গেছে। ঠান্ডায় গায়ের চামড়া ফেটেও গেছে জায়গায় জায়গায়। হায় খ্রিস্ট, ফিসফিস করে বলে গ্রিন। কম্বলখানা খসে পড়ে যায় হাত থেকে। প্রায় অর্ধনগ্ন সে। কম্বলের তলায় শুধু একটা পুরনো ব্রিচেস পরা। প্রচণ্ড শীতে নীল হয়ে গেছে মেয়েটি। একহারা পাতলা চেহারা, গালবসা মুখ, তরুণীর মতো ছোট্ট স্তনযুগ, মাথায় লম্বা কালো চুলের গোছা। এককালে স্বাস্থ্যবতী লাবণ্যময়ী ছিল বলেই মনে হয়। একদৃষ্টে মেয়েটির দিকে চেয়ে থাকি। আর সকলেও অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হেনরি লেনের ঘুম ভেঙে গেছে। বাং থেকে উঠে আসে সে। মেয়েটির দিকে এগোতেই তার ওই দাড়িওয়ালা উস্কো খুস্কো চেহারা দেখে পেছিয়ে আসে মেয়েটি। নিচ থেকে কম্বলটা তুলে আবার তার গা ঢেকে দিই আমি। টলতে টলতে আগুনের কাছে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়ে সে। তুমি কে? কোত্থেকে এলে মেয়ে? এলি জিজ্ঞেস করে। আমায় এখন একটু একলা থাকতে দাও, সে বলে। ঈশ্বরের দিব্যি, আমায় আগুনের পাশে একটু একলা থাকতে দাও। কেন্টনের সঙ্গিনী বলে, আমি বলছি কে? ও হলো ভার্জিনিয়া ব্রিগেডের নামকরা রূপসী মেয়ে, নাম বেস কিনলি। দয়া করে আমাকে একটু একলা থাকতে দাও না। জেকব উঠে পড়ে। সরাসরি মেয়েটির কাছে গিয়ে তার কম্বল টেনে ধরে সে। কর্কশ গলায় বলে, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি বেবুশ্যে মাগি। ভ্যান্ডিয়া যোগ দেয় তার সঙ্গে। বেরিয়ে যাও, অনেক নচ্ছার মেয়ে আছে এখানে। তোমার জন্য ভার্জিনিয়ানদের সঙ্গে হয়তো খুনোখুনি বেঁধে যাবে এবার আমাদের। খসে পড়ো। দাও না ওকে একটু একলা থাকতে, আমি বলি। জেকবের সামনে গিয়ে দাঁড়াই। সরে যাও ছোকরা, মেয়েটা মোটেই ভালো না। ও থাকবে এখানে, জেকবকে বলি। পা দিয়ে রক্ত পড়ছে ওর। এখানে এখন থাক, অন্তত গরম করে নিক পাটা। জেকব আমার ঘাড় ধরে ঘুষি বাগায়, কিন্তু এলির ধমকে থেমে যায়। থ মেরে মেয়েটিকে আর চোখে দেখতে থাকে সে। ওরা এখন পার মাতাল হয়ে রয়েছে, মেয়েটি বলে। আমায় পেলে মেরেই ফেলবে। এই দেখো। কম্বলখানা খুলে সমস্ত শরীরে আঘাত দেখায় মেয়েটি। কেন্টন খেকিয়ে ওঠে। পার মাতাল হয়েছে? উইলারশালা হলফ করে বললে ভাড়ারে আর একটুও রাম নেই। তবু শ্লা ভার্জিনিয়ানদের মাতাল হওয়া আটকালো না তো। রসদখানার কর্তা ওই বেজন্মা কুইলার। ওকে বের করে দাও, ভালো চাও তো বের করে দাও এক্ষুনি, ছাড়া ছাড়াভাবে বলে ভ্যান্ডিয়ার। কেন্টনের সঙ্গিনী চেঁচিয়ে ওঠে, তুমি এখানেই থাকো বাছা। পারে তো আমায় বার করে দিক না। মানুষ হলে আজকের এই রাতে কুকুরকেও কেউ বার করে দিতে পারে না। সহসা দরজাটা দরাম করে খুলে যায়। একটা লোক উকি মারে। ভার্জিনিয়ানদের লম্বা বাদামি শিকারি শার্ট তার গায়ে, মাথা খালি বরফকুচিতে ঢাকা। হাঁপাচ্ছে লোকটি। আরও জন কয়েক ওর পেছনে রয়েছে। কারো কারো হাতে ভার্জিনিয়া মার্কা লম্বা রাইফেল। দরজাটা তারা হাট করে খুলে রাখে। হু হু করে বরফকুচি সহ ঠান্ডা বাতাস ঢোকে ঘরের মধ্যে। এই দরজাটা বন্ধ করে দাও, এলি বলে। ওই মেয়ে ছেলেটাকে নিয়ে যেতে এসেছি, ও আমাদের সঙ্গিনী। ভার্জিনিয়ার মেয়ে ও, পেছন থেকে কে একজন চেঁচিয়ে ওঠে। আগে দরজাটা বন্ধ করো বলছি। জাহান্নামে যাও, আমি বলি। যে চুলোই খুশি যাও, কিন্তু এখান থেকে এক্ষুনি খসে পড়ো চাঁদ। লোকটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমি তার পথ রোধ করে দাঁড়াই। দৃঢ় মুষ্টিতে সে আমার মুখে ঘুষি মারে। চোখে অন্ধকার দেখি। তারপরেই জেকবের গম্ভীর গলার ধমকানি আসে কানে।
নিচু দরজা দিয়ে ভার্জিনিয়ানটিকে টেনে হিঁচড়ে বার করে দিচ্ছে। কেন্টন আর ভ্যান্ডিয়ারকে নিয়ে এলিও তার পিছু পিছু যায়। আমিও উঠে পড়ে তাদের পিছু নেই। লেন আর গ্রিন আসে আমার সঙ্গে। ইহুদিটির দিকে একবার চোখ পড়ে। নির্বিকার হয়ে আগুনের পাশে বসে আছে সে। বাইরে হিম ঠান্ডায় বরফের ওপর ছায়ামূর্তিদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। শোরগোলে নিশুতি রাত্রির স্তব্ধতা ভেঙে যায়। পেনসিলভানিয়ার লোকজন ছুটে আসে তাদের আস্তানা থেকে। বন্দুক পরিণত হয় লাঠিতে, ছুরিও চলে। চারিদিকে আওয়াজ ওঠে, ভার্জিনিয়ানরা এসেছে, হামলা করছে। ভার্জিনিয়ানরা দলে ভারী নয়, বড়জোর জনা 12। অনায়াসেই তাদের মেরে হটিয়ে দিই। আমাদের দলের সংখ্যাধিক্যে কাবু হয়ে পড়ে ওরা। হাঁপাতে থাকি আমরা। প্রচণ্ড শীতেও গরম বোধ হয়। পেনসিলভানিয়ানদের একজন বলে ওঠে, পার মাতাল ব্যাটারা। আমাদের রামের বরাদ্দ জোটে না, আর ভার্জিনিয়ান শালারা প্রাণ ভরে মাল গিয়েছে। গজগজ করতে করতে আস্তানায় ফিরে আসি আমরা। তবে এই মারামারি না হলে আমরা যে পাগল হয়ে যেতাম এ কথা সবাই বুঝতে পারি। ভেতরের ক্ষোভ, ঘৃণা আর উত্তেজনা বেরোবার জন্য একটা লড়াইয়ের দরকার ছিল। দরজার কাছে আমরা জটলা করে দাঁড়াই। উত্তপ্ত দেহে আগুনের তাপ লাগে। ইহুদিটি একদৃষ্টে আমাদের দিকে চেয়ে থাকে, যেন আমাদের সে বুঝতে পারছে না। আমরা যেন তার বুদ্ধির বাইরের একটা জিনিস। পেনসিলভানিয়ার লোক তোমরা? মেয়েটি জিজ্ঞাসা করে। আজকের রাতটা আমাকে এখানে থাকতে দেবে তো? আমরা পেনসিলভানিয়ার লোক নই, জেকব বলে। নাম কি তোমার? আমি জিজ্ঞাসা করি। বেসকিনলি। আগুনের পাশে বসে শরীরটা তাতিয়ে নাও, আমি তাকে আশ্বাস দিই। কেউ তোমাকে আগুনের কাছ থেকে তাড়াবে না। আমি মেয়েটির দিকে তাকাই। চোখাচোখি হয়। চোখে চোখে অজানা কি কথা যেন বলা বলি হয়ে যায়। নিজেকে বেশ বড় বলে মনে হয়। মনে হয় যেন আলাদা মানুষ আমি। ও এখানে থাকবে কেমন? সঙ্গীদের জিজ্ঞাসা করি আমি। হ্যাঁ, আজকের রাতটা তো বটেই, এলি সায় দেয়। আমি ওর কাজ ঘেঁষে বসি। মেয়েটি কিন্তু কোনো কথা বলে না। আবার তার মুখের দিকে তাকাই, আর এই শিবির সঙ্গিনীর মনের রহস্য বুঝবার চেষ্টা করি। অবশেষে তাকে বিষণ্ণভাবে জিজ্ঞাসা করি, তুমি আমাদের শিবির ছেড়ে চলে যাচ্ছ না কেন? বেরিয়ে যাচ্ছ না কেন এখান থেকে? কোথায় যাব? জিজ্ঞাসা করা মেয়েটি। কেন্টনের সঙ্গিনী তখনও চাপা গলায় ফোঁপাচ্ছে। সবাই চুপ করে আছে। মাঝে মাঝে কেউ হয়তো আগুনে একটা চেলা কাঠ ফেলে দেয়। পটপট শব্দ ওঠে। বড্ড খিদে পেয়েছে আমার, মেয়েটি বলে। খানিকটা লপসি দিলাম তাকে। দুহাতে কাঠের কাপ ধরে আস্তে আস্তে লপসি খায় মেয়েটি। কেউ কথা বলে না। হেনরিলিন আবার ঘুমিয়ে পড়েছে। গ্রিন আর কেন্টন হামাগুড়ি দিয়ে বিছানায় যায়। মেয়েটি সম্পর্কে তাদের আগ্রহ মিটে গেছে। শীতে নীল হয়ে আস্তানায় ফেরে অ্যাডওয়ার্ড। তুষারকণা ঝেড়ে ফেলে গা থেকে। থমকে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকায়। জেকব বলে, আলেনের সঙ্গিনী, এই আমাদের নীতিবোধ। বছরের পর বছর গির্জার কাঠে শক্ত মেঝে প্রার্থনা করবার এই পরিণতি। বিয়ে না করেই মেয়েটি এক মুহূর্তে আমার হয়ে গেল। ভগবানের নামে একটি কথাও কোনো লোক উচ্চারণ করল না। যেহেতু আমার পছন্দ হয়েছে তাই সে আমার। মুখ ফিরে আমার দিকে তাকায় মেয়েটি। তার কালো চোখের উজ্জ্বল শানিত দৃষ্টি বিদ্ধ করে আমাকে। কিছুই বলি না আমি। এলি সব ঘটনা জানায় অ্যাডওয়ার্ডকে। ভার্জিনিয়ার লোকগুলো ভারী পাঁজি, বেজায় নিষ্ঠুর, অ্যাডওয়ার্ড বলে। অবশ্য এ মেয়েটাও পুরোদস্তুর খানকি। ও কি আশা করেছিল যে ভার্জিনিয়ানরা ওকে আদর যত্ন করবে? তাই মুখ সামলে কথা কও, আমি চেঁচিয়ে উঠি। ভার্জিনিয়ানদের আমি সমর্থন করছি না আলেন। ব্রন কোথায়? অ্যাডওয়ার্ডকে জিজ্ঞাসা করে এলি। এতক্ষণে তার আসা উচিত ছিল। তাকে দেখিনি তো, অ্যাডওয়ার্ড বলে। আমি ভেবেছি সে ফিরে এসেছে। ভুলেই গিয়েছিলাম, আমি বলি। শীতে কাবু হয়ে পড়েছিল ছেলেটা। একদম ভুলে গিয়েছিলাম তার কথা। উঠে দাঁড়িয়ে কোটটা গায়ে জড়ায় এলি। জেকব বলে, এই বোকার মতো এখন বাইরে যাচ্ছ কেন? আমিও উঠে কোটটা গায়ে জড়িয়ে নিই। ক্লান্তিতে অবসন্ন আমি। তবু ব্রণের ব্যাপারটা জানি তো। মনে মনে ওর অবস্থাটাও বুঝতে পারি। এলির পেছন পেছন বেরিয়ে পড়ি। জেকবও আসে আমার পেছনে।
কেউ কোনো কথা বলে না। পাহাড়ের কোল পেরিয়ে আস্তানা থেকে অনেকটা দূরে হেঁটে যাই। তারপর গালফ রোডের দিকে নেমে চলি। ব্রোন যে পথে গেছে বরফের ওপর তা বার করা খুবই সহজ। সেই পথ ধরেই চলেছি আমরা। পদচিহ্নের শেষাশেষি এসে খানিকটা দূরে বরফের পর দুটো দাগ নজরে পড়ে। বন্দুক টানা উচিত ছিল, কাতর কণ্ঠে বললাম। বন্দুকের কথা তো তোমারও মনে হওয়া উচিত ছিল, এলি। আমরা তাড়াতাড়ি করে ব্রোনের কাছে যাই। হাঁটু ভেঙে বসে পড়ে জেকব। বাঘের কাজ, সে বলে। নিশ্চয়ই বাঘের কাজ। আবার বলে ওঠে কাতর কণ্ঠে। শেষের দিকে গলাটা বুঝে যায়। ছেলেটা এত দুর্বল হয়ে পড়েছিল যে কোনো বাধাও দিতে পারেনি। আজ রাতেই ও বলছিল। টের পাইনি, এলি বলে। এখানে ঘুমিয়ে পড়েছিল। আমরা ওকে ঘিরে বসি। আমাদের নিঃশ্বাসে ধোঁয়ার সৃষ্টি হয়। মনে হয় যেন মোম জ্বালানো হয়েছে। এলি আমায় সরিয়ে দেবার চেষ্টা করে, তবু দেখতে হয় আমাকে। ওকে নিয়ে যাব, এলি বলে। কিন্তু মেয়েরা? তাহলেও একবার আগুনের কাছে নিয়ে যাব ওকে, এলি বলে। এমনভাবে সে আমাদের দিকে তাকায় যে আমারও ঘাড় নেড়ে সায় দিই ওর কথায়। আস্তানায় ফিরে ক্ষতবিক্ষত লাশটি শুইয়ে দেয়া হয় আগুনের কাছে। গম্ভীরভাবে এলি বলে, আগুনের খুব কাছে শুইয়ে দাও ওকে। ইহুদিটি এবার উঠে দাঁড়ায়। দুনিয়ার সব দুঃখ যেন তার মুখে ভর করেছে। মাথাটা নিচু করে নীরবে মাথায় হাত দেয় সে। মেয়েরা কান্নাকাটি শুরু করে। আমরা ব্রোনের চারপাশে ভিড় করে দাঁড়াই। হাঁটু ভেঙে বসে ভ্যান্ডিয়ার, বলে, ঈশ্বর, আমাদের ক্ষমা করো। আজকের রাতটার জন্য ক্ষমা করো। হাঁটু ভেঙে বসে সে প্রার্থনা করতে থাকে। প্রার্থনা করতে করতে এমন সব কথা বলে যা শুনবার সুযোগ বহুদিন আমাদের হয়নি। সহজ সরলভাবে আস্তে আস্তে দরদ দিয়ে প্রার্থনা করে সে।